সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশন প্রোগ্রাম দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং দি কনভারসেশনের আরও একটি পর্ব দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শত শত কোনো কোনো ক্ষেত্রে হাজার হাজার মানুষ তাদের গাড়ি নিয়ে লাইন ধরেছে পেট্রোলের জন্য। অনেক জায়গায় 8, 10, 15, 20টি স্টেশনে গিয়েও কেউ পেট্রোল কালেক্ট করতে পারেনি। আর এই পেট্রোল ক্রাইসিসের মধ্য দিয়ে, বা ডিজেল পেট্রোল দুইটাই বলতে পারেন, তো এটার ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা দেখলাম যে ব্রেক্সিটের, লেবার মার্কেটে ব্রেক্সিটের যে ইম্প্যাক্ট, সেই বিষয়টি আলোচনার শীর্ষে উঠে আসছে। বিভিন্ন সময়ে আমাদের অনেকেই কমপ্লেন করেছে যে ব্রেক্সিটের কারণে, লেবার সংকটের কারণে অনেকের সুপার মার্কেটে দেখা যাচ্ছে যে স্টক করতে পারছে না, রেস্টুরেন্ট তার সাপ্লাই পাচ্ছে না, তাদের কাজ করার মানুষ পাচ্ছে না। অন্য ব্যবসায়ীরা, বিশেষ করে বিল্ডিং ট্রেডে অনেকে কমপ্লেন করছে যে এটার কারণে এখন যথাযথ কাজ করার যথাযথ মানুষ পাওয়া যাচ্ছে না। আর তাই আজকে আমরা আলোচনা করব ব্রেক্সিট, ইটস ইম্প্যাক্ট অন লেবার মার্কেট, বিশেষ করে বাংলাদেশি ট্রেডকে এটা কীভাবে এফেক্ট করছে। আমাদের সঙ্গে অত্যন্ত মূল্যবান অতিথিরা যোগ দিয়েছেন স্টুডিওতে। আমি কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তার পূর্বে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে প্রোগ্রামটি আপনাদের জন্য। আপনারা যারা টিভির সামনে বসে প্রোগ্রামটি দেখতে পারছেন না, বা আপনাদের বন্ধুবান্ধব যারা দেশে, ব্রিটেনের বাইরে থেকে এই প্রোগ্রাম দেখতে চায়, তাদেরকে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব পেজে গিয়ে প্রোগ্রামটি এখন অথবা অন্য যে কোনো সময় সুবিধা অনুযায়ী সময়ে তাদেরকে দেখার আমন্ত্রণ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কিছু কল নেওয়ার জন্য। সুতরাং আপনারা কেউ যদি সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিতে চান, তাহলে যে নাম্বারটিতে কল করতে হবে সেটি আপনারা টিভির পর্দায় দেখতে পাবেন। আসুন আর বিলম্ব না করে আমার অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে পরিচয় করেছি আমার সর্ববায়ে ব্যারিস্টার আনোয়ার মিয়া, লিগ্যাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আনোয়ার মিয়া, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আমার বায়ে আরও আছে আপনাদের অনেকেরই পরিচিত মুখ, অলি খান এমবি, FRSA, ফর্মার সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন। অলি ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। ধন্যবাদ ভাই। আমার ডানে আছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বশির আহমদ। বশির ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। অসংখ্য ধন্যবাদ। আমার ডানে আছে আপনাদের অনেকেরই পরিচিত বাংলাদেশি এক আইকনিক ব্যবসার কর্ণধার, প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশি ইম্পোর্টস অ্যাসোসিয়েশন ইন ইউকে, রফিক হায়দার। রফিক হায়দার, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। রফিক হায়দার, আমি আপনাকে দিয়ে শুরু করি। আমরা মানে ডিজেল পেট্রোলের জন্য বিশাল বিশাল লাইন দেখলাম। ব্রেক্সিটের পর থেকেই কিন্তু লেবার সংকটের কথা বলা হয়ে আসছে, বিশেষ করে নার্সের অভাব, ট্রেডার্সদের অভাব, বিল্ডার্সদের অভাব, এটা বলা হয়ে আসছে। বাট এই ফিউয়েল ক্রাইসিসের আগে কিন্তু এটা এইভাবে প্রকট আকারে মানুষের চোখের সামনে ভেসে ওঠেনি। তো আপনার কাছে আমি জানতে চাইব যে আপনার প্রতিক্রিয়া, ব্রিটেনের মতো জায়গায় পেট্রোল স্টেশনে বিরাট লাইন, সেটা দেখে আপনার প্রতিক্রিয়া জানতে। দেখুন, আমরা সবাই জানি যে এটা একটা ক্রাইসিসের মধ্যে দেওয়া যাচ্ছে। প্রথমে আমরা বুঝতে হবে যে ব্রেক্সিট একটা লং টার্ম ইন্টারেস্ট, এটা শর্ট টার্মের সলিউশন হবে না। সুতরাং এই জিনিসটা আমাদের অথরিটি কিভাবে ডিল করতেছে, এইটা আমাদের কোয়েশ্চন। ওনারা অনেক সময় দেখা গেছে অথরিটি যেভাবে এইটারে আপনার মোকাবিলা করার কথা ছিল, ওইটা তারা ফেল করছে। ওইটা আগে বুঝতে পারে না এ ধরনের একটা সমস্যা আসবে। এটা হঠাৎ করে আসার ফলে মানুষ প্যানিক হয়ে গেছে। কিন্তু এই দেশে কিন্তু সাপ্লাই, পেট্রোলের কোনো শর্টেজ নাই, এটা আমরা মনে রাখতে হবে। অ্যাভেলেবেল আছে অলওয়েজ। কিন্তু আমাদের হঠাৎ করে যখন গভর্নমেন্টের বড় একজন লোক, যে দেশের সবচেয়ে যে জিনিস বললে একটা ইম্প্যাক্ট আসে, উনি যখন বলছে যে পেট্রোল শর্ট হয়ে যেতে পারে, ক্রাইসিস আসতেছে, তখন মানুষ প্যানিক হয়ে গেছে আগামীতে কী হবে কিনা। এই জিনিসটা এটা ভুল হয়েছে। এইটা তাদের যারা দায়িত্বে ছিলেন তারা এটা আগে মনিটরিং করা উচিত ছিল, সাথে সাথে ওইটা এনকাউন্টার দেওয়া উচিত ছিল যে এটা কিভাবে ডিল করা হবে। কিন্তু হঠাৎ করে বলার ফলে কি হচ্ছে, সবাই তার পেট্রোলের জন্য যার দরকার নাই সেই মনে করছে যে রিজার্ভ করবে। অনেকে দেখা গেছে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এক্সেস পেট্রোল কিনে ফেলতেছে। হঠাৎ করে এই যে প্রেশারটা আসছে, এই সাপ্লাই ক্রাইসিস অন প্রেশার চেইনটা আপনার পুরাদমে নষ্ট হয়ে গেছে। সুতরাং
এই জিনিসটা যারা কর্তৃপক্ষ তাদের নজরে নেওয়া উচিত ছিল। এটা কিন্তু আমাদের ইমপ্যাক্ট বিভিন্ন ধরনের আসতেছে। দেখুন আমি ইম্পোর্টের সাথে জড়িত, এই দেশ কিন্তু মেইনলি ইম্পোর্টেড কান্ট্রি। সুতরাং এই ধরনের জিনিস যখন হঠাৎ করে কেউ শুনে তখন মানুষ ঘরে বসতে পারে না। এইটা নিয়ে টক অফ দ্য সিটি, টক অফ দ্য দেশ, মানে সবাই আলাপ আলোচনার ফলে যারা এই জিনিস নিয়ে চিন্তা করে না তখন তারা এই জিনিস নিয়ে চিন্তা করে। ফলে এই যে ক্রাইসিসটা হয়েছে, সব জিনিস ডিমান্ড হঠাৎ করিয়া আপনার এই যে সাপ্লাই চেইন ঠিক না থাকার ফলে হঠাৎ করে জিনিসের দাম হঠাৎ করে বেড়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা আসবো। আনোয়ার ভাই, আপনার কাছে যে এগেইন সেম কোয়েশ্চেন, আই থিঙ্ক এটা সবাই অ্যাকসেপ্ট করে যে পেট্রোলের স্টক শর্টেজ নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে স্টক থেকে ফিউল স্টেশনে পেট্রোল নিয়ে যাওয়ার যে মেকানিজম, সেইখানে সমস্যা। আমরা কারণগুলো ডিটেলড আলোচনার আগে জাস্ট আপনার জানতে চাই যে ব্রিটেনের মতো জায়গায় লোকজন পেট্রোল কিনতে গিয়ে, ডিজেল কিনতে গিয়ে পাবে না বা লাইন ধরতে হবে, মানে এই সিনটা আপনাকে, মানে আপনার রিয়েকশন কি এটা দেখার পরে? Well, it's obviously very disappointing, but it's not unsurprising because at the end of the day, it's classic textbooks economics. Economics is within afnar. I'm still letting Matthew finish. No problem. Afnar within supplies in at a particular level, but if the demand is increased, then of course there's going to be a discrepancy or a disparity between that. So effectively, economics, although the supplies, although the amount is there, the petrol is there, the supply is not being delivered in accordance with the demand, and the reason that the demand is increased as a result of a number of factors, economic as a panic or the false impression given that there's going to be a shortage in the foreseeable future, as a result of which people who would probably have, say, a quarter of a tank will now fill up completely because they foresee that, or they perceive that there's a possibility that there's going to be a supply issue. And that simply increases the demand, and where a petrol station has, say, 50,000 litres delivered in a particular week, that's going to be insufficient for the period of time, so they need more. And then accompanied with that, of course, is the lack of tanker drivers, some of which originated from Eastern Europe, who are no longer here because of the Brexit situation, and people have decided to resettle in other European countries, maybe not necessarily their own countries, but other European countries, Germany, France, and so on and so forth. And that is where we are. This is the position that we find ourselves in. But we need to go beyond that. It's not a situation of petrol alone. Industries, our own industries, whether it's in the retail or wholesale, or even our restaurant industry. Yeah, we're all facing the same sort of situation, in the sense that labour shortage. I said there was already one there. It has now become more acute, and what that's meant is that it's driving the wages up. Because again, classic textbook economics, there's an insufficient supply of labour, as a result of which, because the demand is still there, the wages go up. So wages have actually increased quite a lot. Yeah, quite remarkably. And that has put a stress on the viability of that business, because their margins are squeezed as it is because of increasing costs in all sorts of the fixed costs, the variable costs. But as a result of that, of course, wages have increased as well, additional pressure and stress on the businesses. Right, so on that point, Oli bhai, আপনি নিজেও ইউরো রেস্টুরেন্টার এবং বাংলাদেশি রেস্টুরেন্টদের সবচেয়ে বৃহত্তম সংগঠন বিসিএর ফর্মার জেনারেল সেক্রেটারি। বিসিএ সহ রেস্টুরেন্টরা সবসময় কমপ্লেন করে আসছে বেশ কয়েক বছর থেকে যে তাদের লেবার সংকট। আমাদের জন্য একটা পিকচার যদি আপনি দিতেন যে ব্রেক্সিটের পরে সেই সংকটটা কোন দিকে গেছে, মানে আরো কতটুকু প্রকট হয়েছে বা হয়নি? ধন্যবাদ তাহলা ভাই, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপনি করছেন। ব্রেক্সিটের পরে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা আরও খারাপ হয়েছে। আপনি যদি দেখেন এভরি সেক্টর, স্টাফ শর্টেজ তো আছে, এটা তো লাগাতার ছিলই, যদিও গভর্নমেন্ট কিছু এখন অ্যালাউ করছে স্টাফ নিয়ে আসার জন্য, বাট দ্যাটস অন স্কিল বেসড, ঠিক আছে। কিন্তু আমাদের যে নন স্কিল বেসড যারা আছে আমাদের এখানে তো তাদেরকে তো পাচ্ছি না। আপনার যে এদেশে প্রায় 1 মিলিয়ন শর্টেজ অফ ওয়ার্কফোর্স এদেশের মধ্যে, যেটা রিসেন্টলি ওভার 1 মিলিয়ন ভ্যাকেন্সিজ এখানে অ্যাভেলেবল আছে। জাস্ট একটা এক্সাম্পল, আজকে আমি বারিংহাম ছিলাম, ওখানে একটা ইয়েতে গেছি, ওই ফাস্ট ফুড সেক্টর গেছি। আমি জাস্ট আস্কড হার কত সময় লাগবে আমাদের খাওয়াটা, বললো যে উই হ্যাভ এ স্টাফ শর্টেজ, আই হ্যাভ নো ক্লু হাউ লং ইটস গোনা টেক। সো দিস ইজ দ্য আনসার শি গেভ মি স্ট্রেট ওয়ে। আই সো শকড বিকজ আপনি দেখেন এখানে আমরা সবাই জানি প্রত্যেকটা সেক্টরে এখানে কিন্তু স্টাফ শর্টেজ, মানে ওয়ার্কফোর্স শর্টেজ, এবং হিউজলি যেটা যে ইম্প্যাক্টটা আসছে আপনার কার ইন্ডাস্ট্রিতেও আপনার এটা আসছে, এবং কার ইন্ডাস্ট্রি অনেক শর্টেজ, হিউজ শর্টেজ। এখন আপনার ওয়াইট্রেস মিলতেছে না,
সব সময় গেলেই দেখা যায় যে আপনার মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে 3 থেকে 4টা লোকের শর্টেজ। এক সময় আগে হয়তো কি আপনার উইদিন যখন আমরা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ছিলাম তখন হয়তো কি আপনার অনেক ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের রেস্টুরেন্টে কাজ শিখে গেছিল, তারা অনেক কাজ করতে পারতো, কিন্তু তখন At least waiting এ হয়তো দেখা যেত যে তারা করতে পারতো। এক্স্যাক্টলি কারণ সিটিতে আপনার রেস্টুরেন্টে দেখবেন আপনার যেন মানে লুক এনাফ লুক না, প্রত্যেকটা একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে 8 জন 10 জন লুক ওয়াইটার ওয়েট্রেস লাগে, সেখানে গিয়ে দেখেন মাত্র 3 জন 4 জন আছে, আপনার নিজে সেলফ সার্ভিস করতে হচ্ছে। ওই দিন একটা রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরে ওরা বললো যে দেয়ার ইজ এ মেনু, ইউ ক্যান টেক 2 মেনু এন্ড টেক এ সিট ওয়ার এভার ইউ লাইক। হ্যাঁ, সো আই শকড, মানে কোন পর্যায়ে যাচ্ছে আপনি দেখেন। হ্যাঁ, তো এই শর্টেজটা কিন্তু শুধু কারি ইন্ডাস্ট্রি না, ইস টোটালি হোল সবগুলো সেক্টরে এটা affect প্রত্যেকটা সেক্টর এবং হোল কান্ট্রি ইজ স্ট্রাগলিং এট দ্য মোমেন্ট ফর দি ওয়ার্কফোর্স, and this is, as you know, like, you know, because of the petrol shortage and everything, the government have given মানে দিছে না 10,500 পিপলকে দিছে, মানে এগ্রিকালচার এবং লরি ড্রাইভারদের মধ্যে শর্ট টাইমের জন্য 3 মান্থস ভিসা দিছে তাদেরকে। তো সেটা তো একদম শর্ট টাইমের জন্য বলতেছে যে আমরা অ্যাটলিস্ট ক্রিসমাসটা আমরা ওভারকাম করি, কিন্তু ক্রিসমাসের আগে আরো ক্রাইসিস আসবে, যেটা দেখা যাচ্ছে এই সিনারিটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। বশির ভাই, আপনারা মানে আপনাদের কাজ হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থকে তুলে ধরা, তো আপনার কাছে আমি জানতে চাইব যে প্রবলেমটা তো অনেক দিন থেকে লোকজন বলতেছিল। ব্রেক্সিটের ক্যাম্পেইনের সময় কিন্তু সবাই ওয়ার্ন করেছে যে ব্রেক্সিট হলে এরকম একটা সিচুয়েশন হতে পারে, হওয়ার পরেও আমরা প্রায় 2 বছর 3 বছর সময় পেলাম। তো আপনি যে আপনার অবস্থান থেকে আপনি কি মনে করেন সরকারের যে রেসপন্স আপনি দেখেছেন সিন্স ব্রেক্সিট অ্যান্ড স্পেশালি নাও, তো এইটাতে আপনাদের ব্যবসায়ীদের যে কনসার্ন সেটাকে কতটুকু অ্যাড্রেস করতে পেরেছে বা করছে? ওয়েল, অসংখ্য ধন্যবাদ। সরকারের যে পলিসি স্পেশালি ডিউ টু কোভিড, দ্যাট ইজ অফকোর্স অ্যাপ্রিসিয়েটেবল। পৃথিবীর কোনো দেশে আপনার এই যে স্কিম, অ্যান্ড দে স্পেন্ড অলমোস্ট $2 trillion $2 trillion pound, কিন্তু আমাদেরকে ব্রেক্সিট নিয়ে যদি কথা বলি তাইলে ইউর ভিউয়ার এবং আমাদের জানতে হবে আবার রিফ্রেশিং করার জন্য যে ব্রেক্সিটার কি প্রয়োজন ছিল কিনা না। আমরা কিন্তু 15 ট্রিলিয়নের একটা ইকোনমি থেকে সরে আসছি, যেখানে 500 মিলিয়ন পপুলেশন ছিল, উইথ 27 নেশন, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ব্লক, প্লাস আফটার দি ইউকে, এবং মাত্র 21 নটিক্যাল মাইল দূরে। এই মার্কেট থেকে যখন আমরা বের হয়ে আসছি, স্টাফ শর্টেজ আমরা জানি, কারণ ক্যাটারিং ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি হার্ড হিটেড, এবং ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে ব্রেক্সিটের পূর্ববর্তী সময়ে 65% কিন্তু ইউরোপিয়ান ওয়ার্কার ছিল। 65%? into the summer period 65, sometimes is 70%. সরকার জানে, বর্তমান সরকার এটা জানে, ব্রেক্সিটের যেটা ওরা সবাই জানে যে দিস ইজ দি কনসিকুয়েন্সেস কুড বি। আনফর্চুনেটলি আমরা পরে জানছি ইম্প্যাক্ট আর নাও উই আর ফেসিং। পেট্রোল ক্রাইসিসের আমরা যেটা আলাপ করলাম, 100,000 হুলিয়ার্স ড্রাইভার্স শর্টেজ, উই নো দ্যাট। বাট এখন প্রবলেমটা হচ্ছে যে হাউ উই ক্যান ওভারকাম ইট। গভর্নমেন্ট যে পলিসিগুলো, কারেন্ট পলিসি সরকারের is actually not fixed one. They are moving from one platform to other platform, and all the symptom আমরা যদি দেখি, রাইজিং কস্ট, হাইয়েস্ট ট্যাক্স রাইজ ইন 1940 সরকার যেটা করতেছে, রাইজ অফ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রাইজিং অফ কর্পোরেট ট্যাক্স, ইট উড হার্ম দ্য ইকোনমি এবং স্মল SME আমাদের মেম্বার যারা, ইট উইল এফেক্ট and it will not go very within the very short একটা বিষয় যেটা, যেমন আজকে যদি আপনি খেয়াল করে দেখেন, আজকে সকালবেলা সম্ভবত ইন্টারভিউর মধ্যে প্রাইম মিনিস্টার মানে ক্রাইসিস আছে বা সংকট আছে সেটা কিন্তু সে স্বীকার করতেও রাজি না। আজকে সে বলছে যে কোনো সংকট নয়, একটা সাময়িক কিছু গ্লিচ আছে, সেগুলো ঠিক হয়ে যাবে। তো প্রাইম মিনিস্টার যখন এই ভাষায় কথা বলে, আপনি কি সরকার আসলে এই প্রবলেমটা অনুধাবন করতে পারছে বা এইটাকে অ্যাড্রেস করার জন্য সিরিয়াস, সেই ব্যাপারে আপনার কি কোনো কনফিডেন্স আছে? অফকোর্স ব্রিটিশ ইকোনমি ইজ রিয়েলি, দে ক্যান বাউন্স ব্যাক, বাট ইট উইল টেক টাইম। আমরা যদি দেখি যে ইভেন কোভিডের সময় দে বিকাম এ 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। কারণ ইংল্যান্ডের সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্টটা হচ্ছে দি পার ক্যাপিটা ইনকাম ইজ 43,000 প্লাস, সো পপুলেশন আর রিচ। ওয়েল এ নেশন
একটা ডেভেলপিং নেশনের যদি পপুলেশন রিচ থাকে, জিডিপি গ্রোথ বা ইস ডাজ নট ম্যাটার, ইস জাস্ট গভর্নমেন্ট ক্যান গেট দ্য রেভিনিউ। You can see all the symptom. Government যে ট্যাক্স raising পলিসিগুলো ইমপ্লিমেন্ট করছে is mean end of the day, যেটা আমার আনোয়ার ভাই বলছে, end of the day the consumer has to pay. Consumer has to pay. The price rising. সরি, সো is অন দ্যাট নোট high. আমি রফিক ভাই আপনার কাছে আসতে চাই। কনজিউমার হ্যাজ টু পে হায়ার ট্যাক্স, হায়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, হায়ার পেট্রোল কস্ট, হায়ার এভরিথিং, হ্যাঁ, কিন্তু আপনার ফুড প্রাইসেস আর রাইজিং। কিন্তু এরপরেও মানে রিপোর্ট যেটা বলছে যে অনেক সুপার মার্কেটে গেলে দেখা যাচ্ছে যে সাফিসিয়েন্ট স্টক নাই, কোনো আইটেমের স্টক নাই, বিল্ডিং মেটেরিয়াল স্টক নাই। তো আপনি কতটুকু কনফিডেন্স যেটা বললো যে বাউন্স ব্যাক করবে, আপনি কি মনে করেন যে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে? দেখুন, ব্যাপারটা হয়েছে বশির ভাই যেটা বলতেছে ওইটার আমি এখো করতেছি, কিন্তু এর আগে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে এই দেশটা আগামীতে কিন্তু এই দেশ কিন্তু আপনার তাদের যে পলিসি, এই পলিসিগুলো একদিন ইমপ্লিমেন্ট হবে, দেশটা আবার কাম ব্যাক টু লাইক প্রিভিয়াস। আমার কথা হচ্ছে বর্তমান যে সিচুয়েশন, এটা কিন্তু যারা কাস্টমার, তারা কিন্তু যারা এসএমই, স্মল মিডিয়াম মানে এন্টারপ্রাইজ এবং যারা সাধারণ লোক, জেনারেল পাবলিক, তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে এবং তাদের ব্যাপারে কিন্তু যেভাবে গভর্নমেন্ট অ্যাড্রেস করার কথা সেবা করতেছে না, কিন্তু গভর্নমেন্ট কিন্তু ওভারকাম করতেছে অন্য দিক দিয়ে। আপনি দেখেন হাউজিং মার্কেট এত ক্রাইসিসের মধ্যে কিন্তু কমতেছে না, হিউজ রাইজ, এক্স্যাক্টলি হিউজ রাইজ। কিন্তু গভর্নমেন্ট দেখতেছে আপনার এই যে আমাদের যে জেনারেল পাবলিক, ওনাদের চিন্তা না করে এক ধরনের এক শ্রেণীর লোকরে নিয়ে চিন্তা করতেছে, কিন্তু তারা রিচ এবং রিচ হচ্ছে, কিন্তু মিডল ক্লাস যারা, তারা খুবই সাফার করতেছে। তাদের পলিসি অথবা মনিটরিং ব্যবস্থায় এই জিনিসটা এখন অ্যাড্রেস করতেছে না, হয়তো বা লং টার্ম ভিশন, তারা অন্য জিনিস চিন্তা করে ওই জিনিসটা আপাতত বলতেছে না। কিন্তু বর্তমান অবস্থায় কিন্তু আপনার জেনারেল কাস্টমার, জেনারেল পাবলিক খুবই সাফার করতেছে। কিন্তু এই ক্রাইসিসটা কিন্তু আমরা একটা বিষয় ছিল আপনার যে মনে হয় যে আপনার আই নো ইভ গট এ স্টোর, তো এখন সাপ্লাই চেনের যে সমস্যা, আমার পকেটে পয়সা আছে কিন্তু দোকানে মাল না থাকলে কিনবো কিভাবে? আপনি এখন পর্যন্ত না, আমি ওই জিনিসটাই বলতে চাচ্ছি যে গভর্নমেন্ট যদি এটার এখনই অ্যাড্রেস না করে তাহলে এর একটা ইম্প্যাক্ট আছে ইমিডিয়েটলি, এই জিনিসটা কিন্তু বড় হয়ে দেখা দিবে। এই যে সাপ্লাই ক্রাইসিস, এই যে প্রেশারটা, লোকজন প্যানিক, আমাদের যে সাপ্লাই ঠিক মতো আসতেছে না। আপনি জানেন আমি ইম্পোর্ট করি, আগে যেখানে মাসে আমার কন্টেনার 2-3টা আসতো, মাসে ঠিকই আসে কিন্তু ওটা রিলিজ করতে আরও 2 মাস লাগে। তাইলে আপনি দেখতেছেন এই গ্যাপটা, তখন আপনার সাপ্লাই চেইনটা মেনটেন করা যাচ্ছে না, না যাওয়ার ফলে শর্টেজ হচ্ছে, কিন্তু সাধারণ লোকজন মনে করতেছে আর পাবে না, কিন্তু পাবে না এই জিনিসটা এই কারণে এলজিবি, আপনার ওই যে বড় বড় এইচজিবি, এই যে ড্রাইভারগুলো একটু আগে আপনার এখানে যে প্যানেল আলাপ আলোচনা করছেন, ওইগুলো যদি শর্টেজ খাবার না করে তাহলে এই সমস্যাটা আরও বড় ধরনের সমস্যা হবে। পাশাপাশি ইউরোপের সাথে যে একটা এগ্রিমেন্ট ছিল, এখন এই ধরনের এগ্রিমেন্ট নাই। সামটাইম দে আর রোল প্লে ডিফারেন্ট ওয়ে, টেকনিক্যালি দে আর প্লেয়িং। আমাদের এই দেশের গভর্নমেন্ট চিন্তা করে আমরা ওদের কাছ থেকে নিব না, অন্য সময় দেখা গেছে ওরাই দিচ্ছে না, যখন আমাদের ডিমান্ড থাকে ওনারা অন্য দেশের সাথে আপনার এই কম্বাইন্ডলি এগ্রিমেন্টে যাচ্ছে, ট্রেড ডিল করতেছে। যতক্ষণ পর্যন্ত পাবলিকের কাছে ধারণা দেওয়া হচ্ছে না যে ওইগুলো আমরা ঠিক মতো করতেছি, ততক্ষণ পর্যন্ত মানুষের প্যানিকের জন্য জিনিস এবং চেইন সাপ্লাইগুলো ঠিক না থাকার ফলে আমাদের মধ্যে যে ধারণা এবং সাধারণ কাস্টমার অথবা ভোক্তা তারা সাফার করবে। থ্যাংক ইউ। আনোয়ার ভাই, আমরা দেখতেছি যে প্রাইস অফ এভরিডে কমোডিটিস গোয়িং আপ, লেবার শর্টেজ আছে, মানে ইন এভরি ওয়ে মানুষের জন্য কিন্তু ইটস বিকামিং ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। অন দ্য আদার হ্যান্ড ইউএসের মতো দেশ বলছে যে আমরা উই আর নট ইন দ্য প্রায়োরিটি লিস্ট, ইনফ্যাক্ট উই আর কোয়াইট অ্যাট দ্য বটম অফ প্রায়োরিটি লিস্ট ফর ট্রেড অ্যারেঞ্জমেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নে তাদের তো কোনো ইন্টারেস্ট নেই আমাদেরকে সাকসিড হতে দেওয়া, simply because relatively speaking we are a smaller economy, plus আমরা বের হয়ে আসছি, যদি আমরা থ্রাইভ করি it defeats them. So given all of that, আপনি কতটুকু বশিরের সঙ্গে এগ্রি করেন যে we will মানে bounce back? Listen, we don't need the United States of America. We don't need Europe. We don't even need to bounce anything, because in order to have something bounce back, you need to push and throw something at it in order for it to be bouncing back. We can solve this crisis tomorrow. We have
800,000 undocumented people living in the United Kingdom as we speak who have no right to work. Ashra as a mentioned, that was a calculation by the Pew Research Center, it's called the Pew Report, in 2019. Bortomane, I would predict, is probably just shy of 1 million people undocumented. 1 million people, if we release onto the labor market, we can solve this crisis overnight. We have 12,000 restaurants, Bangladeshi, I think that's 12,000. 12,000, the estimate is that there are over 50,000 people of Bangladeshi origin who are undocumented. 50,000 Bangladeshi residents overnight permission to work দেওয়া তাহলে তো that equates to just over 4.2 people per restaurant. Which potentially would take away the... It will eliminate the crisis overnight. Every restaurant is in size and manage দেওয়া average. We're talking generally, right? তাহলে তো the crisis is taken away overnight. If you have 800,000 people going onto the labor force, they're going to be able to work in these sectors which will enable and facilitate the transportation of goods. Plus, they will also contribute towards the economy. বাট যারা আপনাদের অনেক লিডার যারা ব্রেক্সিটকে সাপোর্ট করেছে তাদের একটা কনফিডেন্স ছিল বা প্রত্যাশা ছিল যে সরকার হয়তো কিছু লোককে আনার সুযোগ দিবে, কিছু আনডকুমেন্টেড যারা আছে তাদেরকে লিগ্যাল হওয়ার একটা সুযোগ দিবে। অ্যান্ড প্রাইম মিনিস্টার হ্যাজ স্পোকেন এট ডিফারেন্ট টাইমস, তার মেয়র থাকতে সে বলছে। তো এখন সেটা কোথায় গেল? আপনাদের কোনো না, এখন হচ্ছে কি আমি আপনাকে বলি, কারণ ব্রেক্সিট তো আসলে হোল ব্রেক্সিটটাই ছিল একটা মানে প্যানিকের মতো। কে ব্রেক্সিট সাপোর্ট করবে, কে ব্রেক্সিট না সাপোর্ট করবে, প্রথমত এইটাই ছিল একটা কনসার্ন, তাই না? তারপরে এখন ব্রেক্সিট হয়েছে, ব্রেক্সিট হওয়ার পরে আমরা সবাই জানি যে ব্রেক্সিট যখন হবে তারপরে আমরা হয়তো 2 years আমরা হয়তো স্ট্রাগল করতে হবে, অনেক জিনিসগুলো আছে এগুলো। আমরা তো ব্রেক্সিট প্রথমবার হয়েছে, এটা তো যে আমরা আর কোথাও যে হয় না যে আরেক জায়গায় হয়েছে ওটাকে আমরা একটু ফলো করি বা এইটা করি ওইটা করি। তো যেটা হচ্ছে আপনি দেখেন যে ব্রেক্সিটের ব্যাপারে তো ঠিক আছে, এটা ব্রেক্সিটের কারণে আমরা সাফার করতেছি এট দ্য মোমেন্ট, এবং দি প্রাইস ইজ গোন আপ সো মেনি থিংস। আমরা ইভেন রেস্টুরেন্টের ভেজিটেবল বলেন বা গুডস, এনি গুডস, এভরিথিং হ্যাজ গন আপ। আপনার তো ওভারনাইট আপনার কারি প্রাইস বাড়াইতে পারবেন না, আপনার এখানে কম্পিটিটিভ মার্কেট, অনেক সমস্যা আছে, তাই না? তো আরেকটা যেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে ইয়ার ব্যাপারে প্রাইম মিনিস্টার বলেছে যে নিজের মুখে বলেছে এমনিস্টিকে আমি যখন সে মেয়র ছিল যে এমনিস্টিকে আমি প্রায়োরিটি দেবো, আমি করব, এবং সেটাকে আপনারা দেখছেন যে রূপা হক চ্যালেঞ্জ করেছিল হাউস অফ কমনে, এবং সে গিয়ে বলেছিল যে না এমনিস্টি তোমার নিজের মুখে তুমি বলেছো, এখন তুমি আবার না ডিনাই করতেছো, এবং সেটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা বিশ্বের থেকে এখনো কাজ করতেছি এমনিস্টি নিয়ে, এবং আমরা চাচ্ছি আগামী দিনে এখন যদি গভর্নমেন্টের প্রেশার ক্রিয়েট করার জন্য। আর একটা জিনিস যেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত সরকার কোনো ইন্ডিকেশন দেয় নাই যে এখনো কিছু দেয় নাই, বাট আমরা উই আর ভেরি অপটিমিস্টিক, দেয়ার উইল বি সামথিং উইল বি কামিং ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা আলোচনা করছি ব্রেক্সিট, ইটস ইম্প্যাক্ট অন দ্য লেবার মার্কেট, বিশেষ করে বাংলাদেশি ট্রেড যেগুলো আছে ফ্রম রেস্টুরেন্ট টু সুপার মার্কেটস টু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তো এইগুলোর উপর আমরা ইম্প্যাক্ট বোঝার চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম মূলত ইনিশিয়াল প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতি যাচ্ছি, তারপর আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দি কনভারসেশন, আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজকে আমরা ব্রেক্সিটের ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করছি, বিশেষ করে লেবার মার্কেটে এটার কি ইম্প্যাক্ট পড়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি এবং সেটা থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা আমরা এটাও বোঝার চেষ্টা করছি। বেশ কিছু বিষয় ইতিমধ্যে আসছে, যেমন একটা বিষয় যেটি আসছে পেট্রোল ক্রাইসিস থেকে যদি আমরা ধরি, যে সেইখানে আসলে ফিউলের শর্টেজ বিষয়টা এরকম না, যেটা হয়েছে যে ফিউলকে তার সেন্ট্রাল স্টক যেখানে আছে সেইখান থেকে ফিউল স্টেশনে নিয়ে যাওয়ার যে মেকানিজম, লরি ড্রাইভার, হলেজ ড্রাইভার, তাদের শর্টেজ আছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে ইম্পোর্ট করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ব্রেক্সিটের কারণে ইম্পোর্ট রিলিজ করার যে প্রসেস সেটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টগুলো হয় তাদের ডিমান্ড আছে, কিন্তু কাজ করার মানুষ না থাকার কারণে দেখা যাচ্ছে যে মানের সার্ভিস দেওয়া দরকার সেই রকম সার্ভিস দেওয়া যাচ্ছে না। তো বশির ভাই, আমি আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই যে আমরা এই যে মানে এভরিডে আমরা তো উই আর লুজিং বিকজ অফ দিস, তাই না? এবং লসটা অনেক দিক থেকে আমরা দেখলাম যে একটা লার্জ সংখ্যক মানুষ আছে যারা এখানে ডকুমেন্টেড বাট নট ইয়েট লিগ্যাল, ফর এক্সাম্পল অ্যাসাইলাম সিকার্স। একটা লার্জ নাম্বার আছে যারা আনডকুমেন্টেড। হ্যাঁ, তো ইনফ্যাক্ট দিস উইক অলসো যে এই অ্যাসাইলাম সিকারদেরকে কাজ করার পারমিশন দেওয়া হবে কিনা সেইটা নিয়ে আলোচনা হচ্ছিল। সরকার বলছে যে তারা পজিটিভলি কনসিডার করছে, এখনো কোনো ডিসিশন দেয়নি। তো এই ইস্যুটাতে আপনাদের মানে দৃষ্টিকোণ থেকে এই ইস্যুটা কত বড় ইস্যু, যে যারা আনডকুমেন্টেড আছে তাদেরকে যদি লিগালাইজ করা যায় বা একটা মেকানিজম দেওয়া যায় কাজ করার, সেই ক্ষেত্রে মনে করেন লেবার শর্টেজটা অ্যাড্রেস হতে পারে কিনা? This is a long-term issue and very serious issue, of course. But UK problemটা হচ্ছে beyond that. UK is far behind in skill development. কারণ আমরা যদি compare করি with our neighbor, 82% of the German population are skilled compared to only 42% UK population. I mean, that's staggering. That's really staggering. And problemটা হচ্ছে গিয়ে যে UK গত 20 বছরে ইনভেস্টমেন্ট করে নাই স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। দে আর ফেইলিং ইন এভরি সেক্টর। কারণ একটা দেশের ইকোনমি যদি 82% ডিপেন্ড করে একটা প্রোডাক্টের উপর, ইজ ইন সার্ভিস ইন্ডাস্ট্রি, আপনার তাইলে দেয়ার ইজ সামথিং রং উইথ দ্যাট কান্ট্রি। দ্য কান্ট্রি স্টার্টেড দি ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, ইট স্টার্টেড ফ্রম ইউকে, but industry is only 19% of contribution, GDP contribution. And it's declining every year. And declining because we did not invest into that. Secondly, agriculture sector, যেটা আমার ভাই বললো, agriculture sector GDP contribution হচ্ছে 0.68. এর মানে হচ্ছে more than 80%, some cases 90% of the food they need to import for the UK. So this is the long-term failure in every sectors UK. যেহেতু they were seriously did not invest in various sectors. But সবচেয়ে সিরিয়াস প্রবলেম যেটা হচ্ছে, যেমন বাংলাদেশি কমিউনিটিতে যেটা আপনি যদি দেখেন, উই আর অলসো ফার বিহাইন্ড ইন স্কিল ডেভেলপমেন্ট। লেটেস্ট সার্ভে যদি আমরা দেখি, জাস্ট পাবলিশড ইন এপ্রিল, আমাদের বাংলাদেশি কারেন্ট পপুলেশন হচ্ছে 700,000, 175 estimated household. 50% of the current Bangladeshi population is the young below 25 years. So what is our challenge as a Bangladeshi organizations that we are maintaining is challenge to create more job, challenge to create new entrepreneur, challenge to adopt the digital technology. Right, আমি আপনার এটাতে আসবো। That's a really interesting মানে টপিক and I would want to know আপনারা কি করছেন। রফিক ভাই, একটা বিষয় আপনার কাছে জানতে চাইব। আপনি আগে বলেছেন যে এখন একটা বড় সমস্যা হচ্ছে ব্রেক্সিটের কারণে আপনার ইম্পোর্টের যে প্রক্রিয়াটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমাদেরকে একটা ধারণা দিবেন যে এটা কস্টের ক্ষেত্রে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে? এটা আপনি যে কোয়েশ্চনটা করেছেন, অনেক 20% বেড়ে গেছে। ওইটার সাথে আপনি দেখেন একটা রিয়েল ফ্যাক্ট, আজ থেকে 6 মাস আগে আমাদের যখন একটা কন্টেইনার আসতো, তখন ওইটা আপনার রিলিজ করা, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট যখন এটা রিলিজ করতো, তখন বিল আসতো 7,000, হুইচ ইজ নাও 18,000। আপনি দেখতেছেন কত কিছু, মোর দেন ডাবল। Price also increased double. Now it's almost 10,000 container. এভরিথিং ইজ চেঞ্জ বিকজ অফ তারা যখন ব্রেক্সিট করে তখন এই জিনিস নিয়ে করে নাই, যে এই চিন্তা করে নাই যে এই জিনিসটা করলে এটা কতটুকু ইম্প্যাক্ট আসবে। এই ধরনের জিনিস যদি আপনার 20-30% বেড়ে যায়,
কন্টেনারের ক্ষেত্রে, তার সাথে অন্যান্য আনুষঙ্গিক অনেক জিনিস আছে। আবার আপনার ওই যে আপনার যে ক্রাইসিসটা শুরু হয়েছে, এইচজিবি, এলজিবি, ড্রাইভার মিলতেছে না, আসতেছে না, এখন ওরা হায়ার করতে হবে অন্য দেশ থেকে। হায়ার করলে ওদের তো আপনার চেঞ্জ হয়ে যাবে, আগের যে স্যালারি বর্তমান স্যালারি, তাইলে ওইটা অ্যাডেড হবে। সুতরাং এই 20-30% বেড়ে গেছে, ওইটা কিন্তু হঠাৎ করে কিন্তু কমবে না, ওইটার একটা লং টার্ম ইমপ্যাক্ট আছে। সুতরাং বর্তমান গভর্নমেন্ট ওইটা আমি মনে করি যে অতি তাড়াতাড়ি যাতে এই জিনিসটার একটা সিস্টেমে নিয়ে আসে, যে এই জিনিসটা শর্টেজ হয়েছে, যে আপনার ড্রাইভার শর্টেজ, তারপর পাশাপাশি যে পোর্টে যে একটা ম্যাচ হয়ে গেছে, একটা পোর্টে আগে যেখানে প্রত্যেক মাসে রিলিজ হইতো 1000 কন্টেনার মাদার ভেসেল আসতো অন্যান্য দেশ থেকে, এইটা ডিলে হওয়ার ফলে এই যে আপনার ব্যাকলগ তৈরি হচ্ছে, ব্যাকলগ, এই ব্যাকলগটা যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার আউট না করতেছে অথবা একটা সিস্টেমে নিয়ে আসতেছে, ততক্ষণ পর্যন্ত এই ঝামেলাটা থাকবে। এই ঝামেলাটা থাকলে কি হচ্ছে, আলটিমেটলি কাস্টমার ভোক্তারা কিন্তু ওইটা পে করতে হচ্ছে। সুতরাং এই জিনিসটা অতি তাড়াতাড়ি এই দেশের গভর্নমেন্ট যদি না করে, ওভারঅল মেইন স্ট্রিমের সাথে এটা রিলেটেড, নট অনলি উই আর বাংলাদেশি, উই আর ইম্পোর্টেড ফ্রম আদার্স কান্ট্রিজ, সবার ক্ষেত্রেই সমান। একটা জায়গায় যদি চেইন ব্রেক হয়, এটার সাথে রিলেভেন্ট অনেক কিছু আসে। তো সুতরাং আমি মনে করি গভর্নমেন্ট এই যে একটা লেসন নিছে কিছুদিন আগে, যে আপনার হঠাৎ করে পেট্রোল ক্রাইসিসের সাথে একটা জিনিস আমি দেখছি, এই জিনিসটা ইমিডিয়েট অ্যাকশন আসার ফলে গভর্নমেন্ট অতি তাড়াতাড়ি কিন্তু একটা অল্টারনেটিভ নিয়ে নিছে, আগামীতে যাতে ওই যে আপনার ট্রান্সপোর্টের সমস্যা না হয়। পোর্টের সাথে তারা এগ্রিমেন্ট করতেছে অন্যান্য দেশের সাথে, যাতে যখন ছাড়ে অন্য দেশ থেকে এই সিস্টেমটা করে যাতে এখানে এসে ডিলে না করতে হয়। ডিলে করলে যারা অন্য দেশ থেকে এক্সপোর্ট করে তাদের কিন্তু খরচ বেড়ে যায়, অফকোর্স। তখন একটা আরেকটার সাথে রিলেভেন্ট। সুতরাং আমি যতটুকু জানি, অথরিটির সাথে আমরা আলাপ করছি, আমাদের ক্লিয়ারিং ফ্রডিং এজেন্সি যারা, তারা বলছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, আগামীতে এটা কমে আসবে। ঠিক আছে অলিভ ভাই, একটা আমরা উইন টু স্লাইটলি মুভ টু দ্য স্কিল ডেভেলপমেন্ট এরিয়া। তো আপনারা অনেক বছর থেকে কিন্তু কমপ্লেন করছেন শেফ শর্টেজ, ওয়েটার শর্টেজ। তো একটা হচ্ছে যে লেবার মার্কেটে সাপ্লাই বাড়ানো, আরেকটা হচ্ছে যে আমরা শুনেছি বাংলাদেশিদের মধ্যে কিন্তু আনএমপ্লয়মেন্ট স্টিল কোয়াইট হাই, ইমপ্রুভিং বা স্টিল কোয়াইট হাই। তো আপনারা মানে এই ইন্টারনালি ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য কি উদ্যোগ নিচ্ছেন বা কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? আমরা তো হচ্ছে কি আপনারা জানেন যেটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আমাদের যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু রিয়েলি থ্রাইভিং, হ্যাঁ, ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ হায়ার পোস্টিং অফ জবস অ্যান্ড এভরিথিং। সো আমাদের ছেলে মেয়েদেরকে এই ইন্ডাস্ট্রিতে এনে ঢুকানো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারা চাচ্ছে না, কারণ তারা দেখতেছে যে বাবারা যে কীভাবে হার্ড ওয়ার্ক করতেছে এই ইন্ডাস্ট্রির সাথে, এই ইন্ডাস্ট্রির মধ্যে। আসলে কিন্তু সেটা আগে এক জমানায় ছিল, কিন্তু এখন আসলে তো এই হার্ড ওয়ার্কের এই জমানা না। স্কিল যে ক্রিয়েট করার জন্য আমরা কি কাজ করতেছি, আমরা করতেছি কি আপনার অনেক ইয়াংস্টারদেরকে আমরা এনকারেজ করতেছি ইন্ডাস্ট্রির সাথে আসে জড়িত হওয়ার জন্য। যেমন আমাদের অনেক ছেলেমেয়েরা আছে, তারা অনেক ছেলেরা আছে যাদের ইন্টারেস্ট থাকতে হবে। আপনার যদি এই সেক্টর ইন্টারেস্ট থাকেন, আপনি তাকে জোর করে এখানে এনে ঢুকাতে পারবেন না আপনি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি, তাই না? তো আর যেটা হচ্ছে আমরা যে স্কিল শর্টেজের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা কলেজের সাথে আমরা আলোচনা করে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চেয়েছি, কিন্তু সেখানে অনেক ফেইলার। আমার অনেক লোকেরা আসতে চাচ্ছে না, যে ট্রেনিং নিবে বা ট্রেনিং নিয়ে সেখানে সে জয়েন হবে, সেটা ওরা আসতে চাচ্ছে না। কারণ কিন্তু এই প্রভিশনটা কি আছে? মনে করেন যেমন আমি নিজে একটা কলেজের গভর্নর, ওখানে আপনি যে তারা কয়দিন আমি গিয়ে দেখলাম যে তাদের যে হাইব্রিড কারের মেকানিক তৈরি করার জন্য যে ল্যাব, the most sophisticated lab anywhere in the UK, হ্যাঁ। তো সিমিলারলি আপনাদের ইন্ডাস্ট্রিতে যে লেবারগুলো দরকার, সেটা তো ট্রেনিং করার জন্য আমরা কিছু অনেক আগে ফাইট করছি বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং সেটাকে আমরা গভর্নমেন্টের সাথে আমরা অনেক মানে কাজ হয়েছে গভর্নমেন্টের সাথে, এবং এক দফায় আমাদের জন্য একটা গ্রান্টও সাবমিট করা হয়েছিল, যে ইউকের মধ্যে 6টা জায়গায় আমরা ডিমান্ড করেছিলাম যে 6টা মানে স্কিল ক্রিয়েট করার জন্য আমাদের কুকিং কলেজের জন্য একাডেমিক যে ইয়ে থাকে সেগুলোর ব্যবস্থা করে দেওয়ার জন্য। এক পর্যায়ে আমরা করেছিলাম সেটা লেবার গভর্নমেন্টের সময়, এবং যখন লেবার গভর্নমেন্টের চেঞ্জ হয়ে গেলো তখন এই প্ল্যান্টে চেঞ্জ হয়ে গেলো, সেটা কিন্তু আর কার্যকরী করা হলো না। কিন্তু তারপরে আমরা ইন্ডাস্ট্রির মধ্যে
অনেকে প্রাইভেটলি করার চেষ্টা করেছিল, সেটা করেও কিন্তু ওরা ফেলিয়ার হয়েছে। কারণ করেছে, কলেজ হয়েছে প্রাইভেটলি, কিন্তু হওয়ার পরে সেখানে দেখা হয়েছে যে আপনার স্টুডেন্টরা নাই, কারণ আপনি কলেজ করলেন মাল্টি, Economically viable না। হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেটাকে অনেক অনেক ফেলিয়ার হয়েছে আমাদের ইয়ার আসছে। আনোয়ার ভাই, আপনার কাছে অ্যাগেন ভেরি সিমিলার কোয়েশ্চেন। আপনাদের যে প্রতিষ্ঠান, বাংলাদেশি যে প্রধান যে কয়টা প্রতিষ্ঠান ব্যবসায়ীদেরকে রিপ্রেজেন্ট করে তার মধ্যে একটা, হ্যাঁ, তো আপনারা আপনাদের মধ্যে যারা মানে ব্যবসায়ী, তো তারাই যারা মোটামুটি সফল হয়ে গেছে, হ্যাঁ, তো আপনারা কি করছেন স্কিল ইমপ্রুভ করার ক্ষেত্রে বা পলিসিগত দিক থেকেও, যে আপনাদের ব্যবসায়ীদের যে প্রয়োজনগুলো আছে সেইগুলোর পলিসি রেসপন্স কি হওয়া উচিত, সরকারের কাছে আপনারা কি করছেন বা সরকার বা অন্যান্য Well, পর্যায়ে? I think the premise of your question is wrong. Why is it? Correct me. No, I will correct you. You cannot say that from within the Bangladeshi diaspora that we should be creating tandoori chefs or whatever else. How many of us want our children, our sons, to be tandoori chefs? I'm just going to challenge you. আমি কিন্তু আপনাদের শেফের বাইরে দিয়ে Hang on a second. Do you want your son to be a tandoori chef? I'm not to know, obviously. if he's Because- passionate, why not? No, well, that is a presumption that there is a passion for being a tandoori chef coming. I mean, no disrespect to tandoori chefs. Let me make that clear. They do a very important job. But how many of us realistically want our children to be doctors and lawyers and whatever else? Or do we say, son, you need to be a tandoori chef? Do we say that? We don't. The fact is that instead of working towards trying to create a generation of kitchen staff or whatever else from within our own families, why should we not recruit that sort of skills from Bangladesh? Because they make very good workers, very hard workers. And that is why Bortomanese schemes, various schemes of Allah, the employment migration schemes, is very easy, relatively speaking, from what it was comparatively in the preceding years, to bring people to the United Kingdom to work in your restaurant, to work in your cash and carriers or wherever else the case may be. Because after sponsor license, and it's no longer, as you know, you're a lawyer, it's no longer exclusive to the domain of the catering industry. No. Any business, you can have any business, and it's quite simple. Sponsor license enough for as long as you've got a credible business, and as long as you have that margin of profitability to be able to fund that employee, you can recruit from Bangladesh or wherever. So why should we not focus on that? But Why should we not আপনাকে push the আমার- government to extend that, to have settlement schemes? সো হোয়াট আর ইউ ডুইং, মানে আপনি তো একটা মানে স্বনামধন্য বিজনেস অ্যাসোসিয়েশনের লিগ্যাল ডাইরেক্টর, আপনাদের পক্ষ থেকে কি উদ্যোগ নিচ্ছেন সরকারের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে লবি করা? Well, I think it's an evolving process, and it's not just our organization. course. I'm not the I'll president. ask of the him in a BBC. minute. No, I'm not asking. I'm just giving credit where credit is due. BBCCI has worked very hard as well. BCA has worked very hard. UKBCCI is working very hard. Economize, there is a united front for that very purpose, in the sense that lobbying Khoroi government, they meet with government ministers all the time. BCA meets with government ministers all the time, as does the UKBCCI. At Economize, there is a concerted effort to make sure that there are various procedures and programs and policies in place in order to be able to facilitate that market of labour to come to the United Kingdom on a fair and balanced basis. At Bortomane Zera situation, and I appeal to our respected viewers here, Afnarar Sudin Kunudorno Befra get a sponsor license, apply for an employee from overseas, and you will be able to address your shortages in the United Kingdom rather than sacrifice and put yourselves and your businesses under the stress and the pressures that you are currently doing. থ্যাংক ইউ। বশির ভাই, আপনি স্কিলসের কথা কিন্তু বলেছিলেন, হ্যাঁ, তো এখানে আমার মনে হয় আমার অতিথিরা আমার প্রশ্নটা কোয়াইট বুঝে নেই। তো আমাদের কমিউনিটিতে আমাদের তন্দুরি শেফও দরকার, ওয়েটারও দরকার, তো রেস্টুরেন্টের মালিকও দরকার, ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ীও দরকার। কিন্তু আপনারা যারা ব্যবসায় ভালো করেছেন, আপনারা তো কারো না কারো থেকে ইন্সপিরেশন পেয়েছেন। তো এখন মার্কেটটা আরও বেশি কম্পিটিটিভ। তো আমাদের নেক্সট জেনারেশনকে এন্টারপ্রাইজিং করার ক্ষেত্রে, স্কিল করার ক্ষেত্রে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরও প্রফেশনালাইজ করার ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন বা কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? Yes, thank you for this wonderful question. We are working from last 1 year, actually. We need to move forward. We need to move forward, and in the current world business scenarios, is only way forward is the digital transformation. And you will be surprised to know that, and I am sorry to say it publicly, UK Bangladeshi population are far behind today than even Bangladeshi population. I give you one example, and I did my research on that. Let's say the adoption of digital technology. Today is the world of digital marketing, e-commerce, fintech, clean tech, circular economy, because you cannot just go and open a restaurant nowadays. You need to think for the circular economy as well. Otherwise, the climate is the future. Bangladesh has currently
75,000 dropshippers, 100,000 live streamers, and at least 500,000 plus e-commerce businesses. এবং বাংলাদেশে আপনার এটাতে আমি And ইন্টারাপ্ট UK করছি যে বাংলাদেশ is the largest Exactly. freelancers working on digital. Exactly, 1.2 million Bangladeshi freelancers are working there. But problem is that we are far behind on that. We don't have single e-commerce business from Bangladeshi diaspora in this country. তো আমার প্রশ্নটা আপনার And কাছে যে that's- এই মানে এই গ্যাপটাকে অ্যাড্রেস কারা করবে? As my colleague Anarba always says, this is a collective effort because we are educating our children too much in academic fashion. Everyone's sons and daughters wanted to become a lawyer, solicitors. Work in the city. We need to move that. We need to move from that. We need a skill entrepreneur. As I said, 50% of our young population. We need to create job. Otherwise, we will go far behind. We are already falling behind, as you said, beginning of this program, in income-wise than other diasporas. So we need to collectively work together towards them motivating the young generation to come forward and adopt those technology, and especially for the restaurant sector. We are collectively saying it from last few years already. We need to adopt ourselves. We need to increase our price. That is the reality. You cannot sell a chicken tikka masala anymore in this country because government want you, the small businesses, to be shut down, and cheap labor should be shut down. That is the past. We need to move forward and understand the reality and adopt the whatever needed. So the message is technology we and need to others. smarten up and Exactly. move. রফিক ভাই সময় খুবই কম, 30 সেকেন্ডস আপনার কাছে। আমরা তো নেগেটিভ কথাই বললাম বেশি, পজিটিভ আপনার হোপ নিয়ে জানতে চাই। 30 সেকেন্ড। আমি অলওয়েজ অপটিমিস্টিক। আমি জানি এই দেশ এই যে সমস্যা বেশি দিন থাকবে না। এই যে প্রেজেন্টলি যে ক্রাইসিসটা ভেরি সুন ওভারকাম এভরিথিং। বাট আমি এই জিনিসটা বলতে চাই, আনডকুমেন্টেড যারা ইমিডিয়েটলি ওনাদেরকে যদি আপনার লিগ্যাল ডকুমেন্ট দিয়া সার্টেন টাইম দিয়া যদি ইনভলভ করা যায় তাহলে একটা ভালো দিক। অন্য দিকটা হচ্ছে আমাদের যে বিশেষ করে আমরা যে বাংলাদেশি, আমাদের ব্যাপারটা আমাদের বিসিএ চেম্বার সবসময় আলোচনা করতেছে। আমি মনে করি কর্তৃপক্ষ এটা বলা উচিত, এই যে টাইমটা, এই টাইমে অতি তাড়াতাড়ি দেশ থেকে যাতে ওয়ার্ক পারমিট যেভাবে আসতে পারে, আসলে আমাদের এই প্রসেসটাকে আরো ফাস্ট করা উচিত। আনোয়ার ভাই 30 সেকেন্ডস अगेन। আই ওয়ান্ট টু সি আপনি কি মনে করেন, where are we heading? Well, we're heading in a bright future. As a British Bangladeshi children, to be quite frank, even in the most deprived of areas, say, for example, Tarhamdas, you see that our children are excelling in their studies. They are going to Russell Group universities. They're going to very important universities and so on and so forth, doing a variety of courses, not just medicine and law, but a variety of courses that can be found in all strata of government and bureaucracy and from major ambassadors to companies, scientists to major everything. companies everywhere. They're doing great, and they are, credit to them because they're doing it themselves. A lot of their parents are unable to be able to facilitating policies and procedures in place in order to be able to give them a leg up. So they're doing it off their own back. The students are doing extremely well and they're very well placed and so on and so forth. So the future is bright. That's why they are doing so well. And Odi bhai, last Now, not of but course, not আমরা least. তো আসলে এট দিস মোমেন্টে আমরা একদম টাফ টাইমে যাচ্ছি ইন টার্মস অফ ইকোনমিক্যাল ক্রাইসিস, ব্রেক্সিট, সব কিছু মিলাইয়া। কিন্তু দেয়ার ইজ একটা কথা আছে না যে দেয়ার ইজ এ লাইট আফটার দি টানেল। সো টানেলের পরে আমরা লাইট দেখতে পাবো ইনশাল্লাহ, এবং ব্রিটেন উইল প্রসপার অ্যাজ এভার ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা আলোচনা করছি ব্রেক্সিট এবং এটার ইম্প্যাক্ট নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে বিষয়গুলি খুবই নেগেটিভ, অ্যান্ড ইয়েস, এর অনেক নেগেটিভ দিক তো অবশ্যই আছে। আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি এবং আমরা যদি খুব সতর্ক না থাকি এবং এই চ্যালেঞ্জটাকে যদি আমরা যথাযথভাবে মোকাবেলা না করি তাহলে কিন্তু আমাদের ডিক্লাইন অনিবার্য। পাশাপাশি অপটিমিস্টিকও আছে। আমাদের এই প্যানেলে যারা আছে তাদের স্ব অবস্থান থেকে তারা প্রত্যেকেই কিন্তু সফল, এবং তার চেয়েও বড় কথা তারা অনেকগুলো সফল মানুষকে তারা রিপ্রেজেন্ট করে। এটা আমাদেরকে যে শিক্ষাটা দেয় যে আমরা যদি যথাযথ উদ্যম নিয়ে এবং দক্ষতা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা এগিয়ে যাব।
কথায় আছে না যে প্রত্যেকটি ক্রাইসিসে কিন্তু মানুষ তৈরি করে, প্রত্যেকটি ক্রাইসিস অপরচুনিটি তৈরি করে। আমাদেরকে সেই অপরচুনিটি লুফে নেওয়ার মতো, সেই অপরচুনিটি কাজে লাগানোর মতো মানসিকতা নিয়ে বেড়ে উঠতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমাদের কমিউনিটিতে অনেকেই কিন্তু এগিয়ে যাচ্ছে, সবাই পিছিয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের কমিউনিটিতে অনেকে কিন্তু পিছিয়েও পড়ছে। অনেকে হাউজিং ইস্যুজ আছে, এমপ্লয়মেন্ট ইস্যু আছে, পাশাপাশি গ্যাং কালচার একটা ইনক্রিজিংলি বিকামিং এই বিগার কনসার্ন। তো আমাদেরকে যেটা করতে হবে যে সবাই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই অনেক বড় সফল ব্যবসায়ী হবে, সেইটা তো হবে না। কেউ কেউ হয়তো তার প্যাশন হয়তো রান্নায়, তার কারো প্যাশন হয়তো মেকানিক্স, তার প্যাশন হয়তো অন্য কিছু। তো আমরা যারা বাবা মা আছি, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা আছেন, নেতৃস্থানীয় মানুষরা আছেন, আমাদেরকে কমিউনিটির সবাইকে সুন্দরভাবে কোনো না কোনো দিকে দক্ষ হয়ে ওঠার জন্য আমাদেরকে এনকারেজ করতে হবে। সর্বোপরি আমাদের প্রত্যাশা থাকবে এই দেশটা আমাদের, আমরা কিন্তু এইখানে সাময়িক সময়ের জন্য আসি নাই। সুতরাং এই দেশের উন্নয়ন, এই দেশের কল্যাণ, আমাদের উন্নয়ন, আমাদের কল্যাণ। আর সেই স্পিরিট থেকে আমাদেরকে একটি পজিটিভ কন্ট্রিবিউশন রাখার উদ্যোগ নিতে হবে, চিন্তা রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করছি আমাদের প্রোগ্রাম আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার অতিথি যারা তাদের মূল্যবান সময় দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আগামী সপ্তাহে একই সময়ে আবারও আমাদের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।